জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি শামসুল আরেফিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান হামলা বন্ধ না করলে আরও ধ্বংসাত্মক হামলা চালানোর পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী IRGC। হামলা চলছে ইসরায়েলের রাজধানী তেল আবিবেও। ইরানের সামরিক প্রধান কার্যালয় লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলও। বিস্ফোরণের শব্দ অব্যাহত রয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে। ওমান উপকূলে হামলা হয়েছে একটি তেলের ট্যাঙ্কারে। চলমান পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সে রোববারই জরুরি বৈঠক করবেন পারস্য উপসাগরীয় জোট GCCর পররাষ্ট্রমন্ত্রীরা। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইউরোপের দেশ সাইপ্রাস লক্ষ্য করেও ইরান থেকে ছোঁড়া হয়েছে 2টি ক্ষেপণাস্ত্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে উত্তাল পাকিস্তান। করাচিতে মার্কিন দূতাবাসের সহিংস বিক্ষোভে প্রাণ গেছে কমপক্ষে 9 জনের, আহত 30 জন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, রোববার দূতাবাসের ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুর চালায় ভবনের বিভিন্ন অংশে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও লাঠি পেটা চালায় পুলিশ। পদদলিত হয়েও প্রাণ যায় অনেকের। লাহোরেও মার্কিন দূতাবাসের বাইরে ভিড় করেছে বিক্ষুব্ধ জনতা, যদিও সেখানে কোনো সহিংসতা হয়নি। অন্যদিকে বিক্ষোভ ও নাশকতার আশঙ্কায় রাজধানী ইসলামাবাদে জারি করা হয়েছে 144 ধারা। যুদ্ধ পরিস্থিতির একদিন পর স্বাভাবিক হচ্ছে মধ্যপ্রাচ্যগামী বিমান চলাচল। তবে বিমানের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, দোহা, দুবাই, আবুধাবি ছাড়া সব রুটে নির্ধারিত সময়ে যাত্রা করবে ফ্লাইট। সব যাত্রীকে নির্ধারিত সময়ের 4 ঘন্টা আগে বিমানবন্দরে থাকতে হবে। বিকেল 4টা থেকেই রওনা হচ্ছে মদিনা ও জেদ্দাগামী বিমান। দুপুর 12টা পর্যন্ত 54টি ফ্লাইট স্থগিত হয়েছে। তবে সরকারি নির্দেশনা থাকায় দুপুরের পর থেকে বিমানবন্দরে যাত্রীদের ভিড় দেখা যায়নি। এদিকে সংকটের মধ্যেই সৌদি আরব ও ওমান রুটে ফ্লাইট পুনরায় চালু করেছে US বাংলা। সংস্থাটি জানায়, রোববার থেকে রিয়াদ, জেদ্দা ও মাসকাটে নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালিত হবে। তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই, আবুধাবি, শারজা এবং দোহা ব্যতীত সব রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সকাল এখানে আসলাম, এখানে 10টা পর্যন্ত বসার পরে এখন লাইনে দাঁড়া করে দিল, নিয়ে গেল। এখন বলতেছে আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। মানে কি এর জন্য হইলো না হইলো আমরা কিছু বিস্তারিত জানতে পারলাম না। এয়ারপোর্টে আমরা আসছি, কিন্তু আমাদের ফ্লাইট এখন পর্যন্ত 10:45 যে ফ্লাইট 10:45 পর্যন্ত আমাদের এখানে রাখছে, কিন্তু ফ্লাইটের কোনো খবর নাই। মাঝখানে 10টা যাওয়ার কথা, এখন পর্যন্ত কোনো কিছু খোঁজ খবর পাচ্ছি না। কি ছাড়বো না ছাড়বো, যাইতে পারবো না আমার কোনো কাজ কোনো হদিশে পাইতেছি না আমি। কোনো ধরনের নির্দেশনা দেয় নাই, কোনো ধরনের আপনার কখন কিভাবে কি হবে সেটাও কোনো কিছু বলে নাই। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সরকার তৎপর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রবাসীদের সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে স্টক আছে বা আছে, এটা নিয়ে কোনো তেমন অসুবিধা হবে না। আর যেগুলো হচ্ছে স্বাভাবিক, একটা বাংলা আপনার এই সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা, এদেরকে সহায়তা করা। আমি নিজেই প্রাইম মিনিস্টারের নির্দেশে গতকালকে এয়ারপোর্টে গেছি বিমানমন্ত্রী মাননীয় বিমানমন্ত্রীর সাথে। তো ইন টার্মস অফ উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। সচিবালয়ে নিজ দপ্তরে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরবে তা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। এ সময় সীমান্ত নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য ও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মার সঙ্গে আজ সৌজন্য সাক্ষাতে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে যেন আর কোনো বাংলাদেশি নাগরিক নিহত না হন সে বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
বর্ডার ইস্যু নিয়ে কথা বলেছি যে বর্ডারে যাতে এই বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এ বিষয়ে বৈঠক করতে থাকে। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। রাজধানীর ছোট বড় মার্কেট এবং শপিং মলগুলোতে চলছে ঈদের কেনাকাটা। এ নিয়ে আরও জানাতে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে যুক্ত হয়েছেন রাব্বি আল রাহেদ। রাব্বি, বেচা কেনা কেমন চলছে? ঈদে কোন পোশাকের চাহিদা বেশি এবার? আরাফিন, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। বিশেষ করে দুপুর থেকেই এই সিটি কমপ্লেক্সে আজকে মোটামুটি ভিড় করছে। তবে এই ভিড়টি গত 2 দিন, বিশেষ করে শুক্রবার এবং শনিবারের তুলনায় অনেকটা কম ছিল। যে এই বিষয়ে বিক্রেতারা যেটা বলছেন যে গত 2 দিন বিশেষ করে সরকারি অফিস আদালতগুলো বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের, বিশেষ করে বিক্রেতাদের অনেকটা ভিড় ছিল। বাট আজকে অফিস আদালত থাকার কারণে অনেকটা ভিড় কম হয়েছে। তবে আগামীকাল থেকে এবং আরও 2-1 দিনের মধ্যে এই বেচাকেনাটা প্রায় দ্বিগুণ এবং 3 গুণ পর্যায়ে বেড়ে যেতে পারে বলে প্রত্যাশা তাদের। এবং আপনি আরেকটা কথা বললেন যে পোশাকের দামের কথা, যেটি বললেন যে আমি যদি বলি যে পোশাকের দাম, তাহলে এবছর পোশাকের দাম, প্রতিটি পোশাকের দামই প্রায় 500 থেকে 1000 টাকা কমের মধ্যে রয়েছে। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে মেয়েদের যে পোশাক রয়েছে প্রায় লেভেল 3 এবং লেভেল 4-এ গিয়েছিলাম এবং সেখানেও প্রায় পোশাকের দাম অনেকটাই কম এবং ছেলেদের যে পোশাক রয়েছে সেগুলো অনেক কম। এবং বাচ্চাদের এবং সবার যে জুতার যে আইটেমটি রয়েছে সেই আইটেমে যেটি দেখা গিয়েছে যে জুতার ইয়েটা মোটামুটি 1300 থেকে শুরু করে 5000-7000 টাকা পর্যন্ত এক এক জোড়া জুতার প্রাইস রয়েছে। এবং পাশাপাশি যদি বলি যে ক্রেতারাও বলছেন যে এই জুতার কালেকশন এবং অন্যান্য পণ্য, বিশেষ করে কসমেটিক্স থেকে শুরু করে কাপড়ের যে কালেকশন, এই কালেকশনগুলো আসলে অনেকটাই এখন বর্তমানে স্থিতিশীল রয়েছে। এবং এই ছিল বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে সর্বশেষ পরিস্থিতি। আরিফিন। রাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রমজানের শুরু থেকেই জমজমাট সিরাজগঞ্জের ইফতার বাজার। শহরের বিভিন্ন রেস্তোরাঁ এবং সড়কগুলোর ভ্রাম্যমাণ দোকানে বিভিন্ন ইফতার সামগ্রী সাজিয়ে বসিয়েছে দোকানিরা। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জের SS রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, ইফতার বাজারে কেমন ভিড় দেখছেন? আরিফিন, রমজানের শুরু থেকে যেটি বলছিলেন যে সিরাজগঞ্জের যেগুলো ইফতার বাজার রয়েছে, বিশেষ করে যেগুলো রেস্তোরাঁর পাশাপাশি বিভিন্ন ভ্রাম্যমাণ ইফতারের দোকান রয়েছে, সেগুলোতে কিন্তু ইফতার সামগ্রী বিক্রি জমে উঠেছে। বিশেষ করে দুপুরের পর থেকেই কিন্তু সিরাজগঞ্জের যে ইফতারের দোকানগুলোতে রয়েছে সেগুলোতে ইফতারের পসরা সাজিয়ে বসে দোকানিরা। এবং দুপুর থেকেই কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তাদের কিন্তু ভিড় আমরা দেখতে পাই। বিশেষ করে আর কিছুক্ষণ সময় রয়েছে ইফতারের শেষ মুহূর্তে, যারা আসলে ইফতার কিনতে এসেছেন তাদের ভিড় কিন্তু এই ইফতারের দোকানগুলোতে দেখা যাচ্ছে। আমি যদি বলি যে বিভিন্ন রকমের কিন্তু ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসে দোকানিরা। এর মধ্যে জিলাপি রয়েছে, বুট, বুন্দি সহ বিভিন্ন কাবাব রয়েছে। এছাড়াও পেঁয়াজের পাশাপাশি বেগুনিও কিন্তু এসব দোকানে বিক্রি হচ্ছে। এইসব সামগ্রীর পাশাপাশি কিন্তু বিভিন্ন যে ফাস্টফুড আইটেম রয়েছে সেগুলোও কিন্তু এইসব ইফতারের দোকানে পাওয়া যাচ্ছে। এবং প্রতিটি দোকানে কিন্তু দুপুরের পর থেকে উপচে পড়া ভিড় থাকে এবং ইফতারের আগ পর্যন্ত কিন্তু এই ভিড়গুলো আমরা দেখতে পাই। এবং এছাড়াও যেগুলো ফল ব্যবসায়ীরা রয়েছেন, বিভিন্ন রকমের ফল, বিশেষ করে দেশি ফল, তরমুজ এবং পেয়ারা সহ বিভিন্ন ফল কিন্তু তারা এখানে ইফতার হিসেবে বিক্রি করছে। তবে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের ইফতার বাজার থেকে সবশেষ। রিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল এখন চারদিকে।